আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টগুলো এত সুন্দর করে, এত চমৎকার করে ডেভেলপ করেছি। তুমি যখন এই বেসিক সেকশনটা পড়বা বা দেখবা, তোমার কাছে মনে হবে বইয়ের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা চিত্র, প্রত্যেকটা টেবিল, এই লাইনগুলো তোমার জন্যই লেখা হয়েছে। এই লাইনগুলো তোমার সাথেই পরিচিত, এত সাবলীল ভাষায় লেখা হয়েছে। আমরা আজকে আলোচনা করতে চাই বাট্টা ও বাট্টার প্রকারভেদ। যদিও এটা ষষ্ঠ অধ্যায়ের একটা টপিক, বাট এই টপিকটা আমাদের আসলে সব কিছুতেই দরকার পড়ে। খেয়াল করে দেখো, বাট্টাকে আমরা আরও একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে ছাড়। ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে ডিসকাউন্ট। ইংরেজিতে আমরা এটাকে কি বলি? ইংরেজিতে এটাকে আমরা বলি হচ্ছে ডিসকাউন্ট। বাট্টা, ছাড় বা ডিসকাউন্ট, এই জিনিসটা মানে কি? খেয়াল করে দেখো, ছাড় মানে বা ডিসকাউন্ট মানে তোমরা সবাই জানো যে আমি মানে যেই টাকাটা অফ পাচ্ছি, ইংরেজিতে এটাকে আমরা আরেকটা শব্দে ডাকি, সেটা হচ্ছে OFF, অফ, তাই না? অফ নামেও আমরা ডাকি, অফ মানে ছাড়, তাই না? তাহলে এই জিনিসগুলো তোমরা বোঝো, সবাই জানো। তারপর আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। বাট্টা মানে হচ্ছে আমি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়, দেনা পাওনা মানে নিষ্পত্তির সময় যেই পরিমাণের টাকাটা আমি মৌকুফ করতে পারি, যেইটুকু টাকা আমি ছাড় পেতে পারি, ওই জিনিসটাকে আসলে আমরা বাট্টা বলতেছি, তাই না? মনে করো যে আমি কোনো একটা পণ্য কিনতে যাচ্ছি, কেনার সময় আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এই প্যান্টের দাম কত টাকা? দোকানদার বলল 2000 টাকা। আমি তারে বললাম যে না ভাই, যদি 1500 টাকা হয় তাহলে আপনি আমার দিতে পারেন, নয়তো বা আল্লাহ হাফেজ। দোকানদার বললো কি মামা বিশ্বাস করেন, এটা আমার কেনা দামই হচ্ছে 1900 টাকা। আমি এই প্যান্টটা কিনছি 1900 টাকা দিয়ে। আপনি যেহেতু আমার অনেক পরিচিত কাস্টমার, যদিও তুমি তার দোকানে আজকেই প্রথম গেছো, আপনার জন্য আমি এটা 100 টাকা লসে বেচা দেবো 1800 টাকা। তুমি বললো আচ্ছা ঠিক আছে, আমি 1800 টাকা দিয়ে কিনে নিই। তাহলে এই যে পণ্যটা কেনার সময় উনার চাওয়া যেই দামটা ছিল, ওই দাম থেকে তুমি 200 টাকা ছাড় পাইছো। এই 200 টাকাকে যে কম রাখলো, এটাকে বলা হয় ছাড়, এটাকে বলা হয় ডিসকাউন্ট, তাই না? আমরা বাট্টাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে আমাদের জন্য কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে আমাদের জন্য নগদ বাট্টা। কারবারি বাট্টা কোনটা, নগদ বাট্টা কোনটা? কারবারি বাট্টা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যেই টাকাটা আমি ছাড় দেই বা যেই টাকাটা আমি ছাড় নেই, সেটাকে আমি বলি কারবারি বাট্টা। আমি পণ্য কিনতে গেছি, দোকানদারের কাছ থেকে আমি জোর করে ছাড় নিছি, 100 টাকা করে প্রতি পিস পণ্য, আমি তার 90 টাকা করে ধরাই দিয়ে আসছি, আমি তার 95 টাকা করে ধরাই দিয়ে আসছি। এই যে প্রতি একক পণ্যে আমি 5 টাকা ছাড় পাইলাম, 10 টাকা ছাড় পাইলাম, এটাকে আমি বলতেছি কারবারি বাট্টা। ঠিক একই রকম ভাবে আমি যখন পণ্যটা বিক্রয় করতেছি, পণ্যটা বিক্রয় করতে গিয়েও কিন্তু আমাকে মাঝে মাঝে ছাড় দিতে হয়। হয়তোবা সে আমার খুব পরিচিত ক্রেতা, হয়তোবা হচ্ছে সে আমার কোনো বন্ধুর একজন রেফারেন্সে আসছে, বা হয়তোবা সে আমার খুব নিয়মিত ক্রেতা, হইতে পারে সে আমার জন্য একদমই প্রথম একজন ক্রেতা। আমি তাকে আমার স্থায়ী ক্রেতায় পরিণত করতে চাই, আমি চাই সে পণ্যদ্রব্যগুলো আমার কাছ থেকেই কিনুক, এই জন্য আমি তাকে সামান্য পরিমাণে কিছু টাকা ছাড় দিয়ে দিলাম। এই যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আমি যে সাথে সাথে যেই টাকাটা ছাড় দিচ্ছি, এটার নাম হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা তো দুই প্রকার, কারবারি বাট্টার আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা। ব্যবসায়িক বাট্টা, কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে কারবারি বাট্টা কত প্রকার? ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। পণ্য ক্রয়ের সময় যেই টাকাটা ছাড় দেওয়া হয় সেটা ক্রয় বাট্টা, পণ্য বিক্রয়ের সময় যেই টাকাটা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে আমার জন্য বিক্রয় বাট্টা। আচ্ছা, তাহলে আমরা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা কাকে বলে, এই জায়গাটাতে আমরা পরিষ্কার হইতে পারলাম। এরপরে আমরা আসি নগদ বাট্টা। ভাইয়া নগদ বাট্টা এইটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। নগদ বাট্টা হচ্ছে আমরা যখন আমাদের দেনা পাওনা নিষ্পত্তি করি, ভাইয়া আমরা যখন আমাদের দেনা পাওনা নিষ্পত্তি করি এবং এই দেনা পাওনা নিষ্পত্তির জন্য যে বাট্টা দেওয়া বা নেওয়া হয়, সেটার নাম হচ্ছে আমাদের নগদ বাট্টা। ব্যাপারটা কেমন খেয়াল করে দেখো, মনে করো যে করিমের কাছে, এই মনে করো তোমরা যে করিম নামের কোনো এক ভদ্রলোক বা অভদ্রলোকের কাছে, করিম নামের কোন একজন লোকের কাছে আমি 8000 টাকা পাই। কত টাকা পাই? 8000 টাকা পাই। এই ভদ্রলোক কি করছে? আইসা
আমার হাতের চিপায় 7,500 টাকা ধরাই দিছে। কি করছে, এরকম মুট করে নিয়ে আসছে, এরকম মনে করে মুট করে টাকাটা নিয়ে আসছে, নিয়ে আইসা আমার হাতে দিছে এরকম করে, দাঁড়াও দেখাই আমি তোমাকে কেমন করে দিছে, এরকম করে আমার হাতের মুঠে দিছে। ভাই উজ্জ্বল ভাই ধরেন, যা দিছি আর কিছু চাইন না ভাই। আমি যে দেখবো মুঠটা খুলে আমার দেখতে দেয় না, বলে ভাই কোনো কিছু দেখার দরকার নেই, যা দিছি আপনি আর কোনো কিছু দাবি টাবি করেন না। এটা বলে ওই লোক চলে যাওয়ার পরে আমি যখন টাকা গুনে দেখলাম এই ফাজিল লোক আমার দিয়ে গেছে কত, 7,500 টাকা। তার মানে কি, এই যে আমার অনিচ্ছাকৃতভাবেও আমাকে সে কি করলো, 500 টাকা কম দিয়ে দিল। এখন ভাই তুমি চিন্তা করে দেখো, আমি তো একজন ভদ্রলোক, আমি কি গিয়ে তার কাছে আর ওই 500 টাকা চাইতে পারি যে তুই 500 টাকা কম দিলি কেন, 500 টাকা ফেরত দে? এটা তো সম্ভব হয় না, তাই না? তো এরকম সিচুয়েশনে পড়ে আমাকে না চাইলেও ছাড় দিয়ে দিতে হয়, তাই না? আবার এরকম হইতে পারে যে কোনো একটা বাটপাট দেনাদার হচ্ছে আমার অনেক দিন ধরে ঘুরাচ্ছে, ভাই আজকে না কালকে টাকা দিব, কালকে না পরশু দিন দিব, পরশু দিন না রাঙ্গা শুক্রবারে দিব, ওই ফেব্রুয়ারি মাসের 30 তারিখে দিব, এগুলো করে করে আমার ঘুরাচ্ছে, টাকা দিতে চাচ্ছে না। তো আমি তার একটা প্রস্তাব দিলাম যে ওকে ফাইন, তো আমি যে তোমার কাছে 10,000 টাকা পাই, তুমি যদি টাকা আমারে আগামী মাসের মধ্যে দাও তাহলে তুমি আমারে 9,000 টাকা দিলেই আমি খুশি। টোপ দিলাম আর কি করে, যে তুই অন্তত দে 9,000 টাকাই অন্তত আমি ফেরত পাই। এটা এই যে বললাম, ও আমার কি বলো, ও তখন খুশি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে 9,000 টাকা দিলাম। তার মানে তখন আমার তাকে ছাড় দিতে হইলো কত টাকা, 1,000 টাকা। কত টাকা ছাড় দিতে হইলো, 1,000 টাকা ছাড় দিতে হইলো, তাই না? এই যে আমি দেনা পাওনা নিষ্পত্তির সময় যেই টাকাটা ছাড় দিচ্ছি বা যেই টাকাটা ছাড় নিচ্ছি, এটাকে বলা হয় নগদ বার্তা। এবং মনে রাখবা, যেই পক্ষ নগদ টাকা দেয় সেই পক্ষ বার্তা পায়। অর্থাৎ আমি যখন পাওনাদারকে টাকা দিব তখন আমি বার্তা পাবো, আবার দেনাদার যখন আমাকে টাকা দিবে তখন দেনাদার বার্তা পাবে। তার মানে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় বার্তা দিতে হয় যেটার নাম প্রদত্ত বার্তা, পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় বার্তা দিতে হয় যেটার নাম হচ্ছে প্রদত্ত বার্তা। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? তাহলে নগদ বার্তা, কারবারি বার্তা বুঝেছি। কারবারি বার্তা এটা আমাদের হিসাবভুক্ত হয় না, এটা কি হয় না, আমাদের হিসাবভুক্ত হয় না। আর নগদ বার্তা এটা আমাদের কি হয়, নগদ বার্তা এটা আমাদের হিসাবভুক্ত, নগদ বার্তা এটা আমাদের হিসাবভুক্ত হয়। ভাইয়া কথাটা কি বুঝে আসছে? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কারবারি বার্তা এবং নগদ বার্তার ব্যাপারটা আমরা সবাই ভালো করে বুঝতে পারলাম, তাই না? আমরা একটু নিচের দিকে তাকাই, দেখো খুব মধুর শব্দে আমরা ডেফিনেশনটা লিখে রাখছি, আমরা এটা একটু পড়ি। দেখো, বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে, বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রি করে তা কারবারি বার্তা হিসাবে গণ্য করা হয়। কারবারি বার্তা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা এবং ক্রেতার জন্য এটা একটা ক্রয় বার্তা, তাই না? আচ্ছা, আর নগদ বার্তা কাকে বলে ভাইয়া? ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বার্তা। এই নগদ বার্তা বিক্রেতার জন্য প্রদত্ত বার্তা এবং ক্রেতার জন্য কি প্রাপ্ত বার্তা। শেষের লাইনটা গুরুত্বপূর্ণ, তাদের হিসাবের বইতে এই বার্তা লিপিবদ্ধ করে থাকে। তার মানে নগদ বার্তা আমার লিপিবদ্ধ হয়, কারবারি বার্তাটা আমরা লিপিবদ্ধ করি না। কথাটা কি বুঝা গেছে ভাইয়া? তাহলে আমি আশা করব এই যে বার্তা ও বার্তার প্রকারভেদ এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তোমরা যারা যারা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো সবাইকে আমি রিকোয়েস্ট করে বলবো তোমরা তোমাদের ওপিনিয়নটা আমাকে জানাও। তোমরা বইটা ভালো মতো ঘাটাঘাটি করলে আমাকে বই সম্পর্কে মতামত জানানোর একটা অপশন তোমরা খুঁজে পাবা। আমি চাই তোমরা তোমাদের মতামতটা জানাও, বইটা পড়ে তোমাদের কাছে কেমন লাগলো আমাদের টেকনিক ইজি এডুকেশনের গ্রুপে তোমরা জানাও। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে দেওয়ার জন্য। যারা যারা ছাত্রছাত্রী পড়াচ্ছেন বা পড়াতে চাচ্ছেন, হিসাব বিজ্ঞানে কিছুটা দুর্বলতা অনুভব করছেন, তাদের জন্য বলবো আপনাদের জন্য ইজি অ্যাকাউন্টিং বই এটা একটা রাইট চয়েস। আপনারা যদি এই বইটা সংগ্রহ করে এই বইটা দেখে আপনি পড়াইতে যান বা ক্লাস নিতে যান, আশা করছি আপনার ক্লাসের মান অনেকাংশেই বৃদ্ধি পাবে। যারা বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আপনাকে কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য হিসাব বিজ্ঞান বিষয়টাও পরীক্ষা দিতে হবে। তো আমি যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধনে ক্লাস নিয়ে থাকি, আমি আমার অভিজ্ঞতার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে করে এই বইটাকে আপনাদের জন্য কত বেশি সহায়ক বানানো যায় আর কি। তাহলে ভাইয়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।